আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে আগত আমাদের এইচএসসি 26 এবং আলিম 26 পরীক্ষা নিয়ে আমরা শর্ট কিছু ক্লাস সাজানোর চেষ্টা করতেছি, যাতে আপনাদের পরীক্ষার একটি শর্ট ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের পরীক্ষাকে আরও ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন। বিশেষ করে আমরা ক্লাসটি তাদের জন্য সাজাচ্ছি যারা অনেক ভালো পারেন এবং যারা মোটেও পারেন না। যারা ভালো পারেন তারা সবই জানেন, শর্ট কিছু টপিকসের মাধ্যমে আপনাদের প্রিপারেশনটা আপনারা এগিয়ে নিতে পারবেন। এবং যারা টোটালি পারেন না তারা শর্ট ক্লাসগুলো দেখে একটু টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্ট ফলো করলে, একটু প্র্যাকটিস করলে আপনাদের যে টেনশনটি দূর হয়ে যাবে। তো আসুন আমরা কথা না বাড়ি শুরু করি। তো আজকে আমরা যে টপিকস থেকে শুরু করব সেটি হলো প্রথম অধ্যায় থেকে শুরু করব ধারাবাহিকভাবে। আমাদের ফার্স্ট অধ্যায় নিয়ে আমরা আলোচনা আসব। প্রথম অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো রয়েছে আমরা সেইটুকু নিয়ে আমরা আলোকপাত করতেছি। প্রথম অধ্যায়ে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে টপিকসটি আছে সেটি হলো টেলিমেডিসিন। এই টেলিমেডিসিনটা আমরা সহজে যদি বুঝতে চাই সেটি হলো অনলাইন চিকিৎসা। এখন অনলাইন চিকিৎসা কি, যেটা আমরা করোনার সময় দেখেছি যে অনলাইনের মাধ্যমে অডিও কল বা ভিডিও কলের মাধ্যমে ডাক্তারদের সাথে কথোপকথন করে আমরা যে টিপসগুলো নিতে পারি সেইগুলো হলো অনলাইন চিকিৎসা। এই ক্ষেত্রে অনেক সময় আমাদের বাহিরের দেশে কোনো ডক্টরের সাথে আরেকজন ডক্টর সেও কমিউনিকেশন করে অথবা সে পরামর্শ নিয়ে তার নিজ দেশে চিকিৎসা দিতে পারে। পরবর্তীতে আমাদের একটি গুরুত্বপূর্ণ টপিকস আছে যেটি হলো ই কমার্স। ই কমার্সই হলো অনলাইন ব্যবসা। আমরা এখন বর্তমানে ফেসবুকের কল্যাণে বা প্রযুক্তির কল্যাণে আমরা অনলাইন ব্যবসার বিষয়ে অনেক জানি এবং আমরা অনেকে চেষ্টা করি অনলাইন ব্যবসাটি করতে। সুতরাং এটি আলোচনার বেশি জরুরি নয়, আপনারা সবাই জানেন। এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হলো স্মার্টফোন। স্মার্ট হোমটি হলো স্বয়ংক্রিয় বা হোম অটোমেশন, যদি বলি হোম অটোমেশন সিস্টেম। এখন হোম অটোমেশন সিস্টেমটা কিভাবে করা যেতে পারে, সেটি সেন্সরের মাধ্যমে করা যেতে পারে। আবারও বলতেছি, সেটি সেন্সরের মাধ্যমে করা যেতে পারে। একটি গুরুত্বপূর্ণ উপাদান। এখন স্মার্ট হোম বলতে কি হতে পারে, সেটি সিসিটিভির মাধ্যমে হতে পারে, আবার অটোমেটিক ডোর সিস্টেম হতে পারে, ডোর লকিং সিস্টেম হতে পারে, যে আমরা দরজার সামনে দাঁড়াবো দরজা অটোমেটিক খুলে যাবে। এছাড়াও আরও বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে, যে সেন্সরের মাধ্যমে আমরা নির্দিষ্ট একটি রেঞ্জের মধ্যে আসলে আমাদের লাইট জ্বলবে, সেটি হতে পারে বাহিরে, দরজার বাহিরে। আবার দরজা থেকে বের হয়ে গেলে অটোমেটিক্যালি লাইট বন্ধ হয়ে যাবে, অর্থাৎ যতক্ষণ ঘরে অবস্থান করব ততক্ষণ লাইট জ্বলবে। ফ্যান এইগুলো হতে পারে। আবার আমরা বিভিন্ন স্মার্ট হোমের অ্যাপস আছে, সেইগুলোর মাধ্যমে আমরা সকল লাইট ফ্যানগুলো কন্ট্রোল করতে পারি, দেশের মধ্যে থেকে হোক, বাড়ির মধ্যে থেকে হোক অথবা বাড়ির বাহিরে। এটি আমাদের একটি বিষয়। শর্টলি যদি বলি, একটা সিস্টেম অটোমেটিক দরজা খোলা যাওয়ার বিষয়। অনেক শপিং মলে আমরা এটা দেখি, দরজার সামনে দাঁড়ালে অটোমেটিক্যালি দরজা খুলে যাচ্ছে। এরকম বিষয় যদি ইঙ্গিত করা হয় সেটিকে বলা হবে স্মার্ট হোম। তবে এর সাথে সংশ্লিষ্ট একটি বিষয় আছে, সেটি হলো বায়োমেট্রিক্স, সেটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে করে, সেটা আমি পরে আলোচনায় আসবো। তো প্রথমত আমাদের এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। পরবর্তীতে আমাদের ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি রয়েছে। এইটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট আমাদের সৃজনশীলের জন্য। এখন ভার্চুয়াল রিয়েলিটির যে মূল কাজ সেটি হলো প্রশিক্ষণ। যাবতীয় সকল প্রশিক্ষণ যদি অনলাইনের মাধ্যমে আমরা দিতে পারি তাকে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। সুতরাং আপনার সৃজনশীলে যদি কোথাও যদি প্রশিক্ষণ রিলেটেড কিছু দেখেন তো আপনি বুঝে নেবেন যে এটি আমাদের ভার্চুয়াল রিয়েলিটিকে বোঝাচ্ছে। পরে আমি আপনাকে বায়োমেট্রিক্স সম্পর্কে শর্ট কিছু কথা বলবো। বায়োমেট্রিক্সটা আমাদের যেটাকে বলা হয় জীব পরিমাপ। বায়োমেট্রিক্স বলতে জীব পরিমাপ। এটি হলো জীবকে বৈশিষ্ট্যগতভাবে অ্যানালাইসিস করে আমাদের জীব পরিমাপটা করা হয়। এটি মূল উদ্দেশ্য হলো ব্যক্তি শনাক্তকরণ। এটি আমাদের নিরাপত্তা ক্ষেত্রেও ব্যবহার করা যায়। যেমন আমাদের এখানে একটা হোম
অটোমেশনের মধ্যে আমরা রাখছিলাম যে একজন ব্যক্তি অটোমেটিক্যালি দরজার সামনে দাঁড়ালে দরজা খুলে যাবে, কিন্তু এখানে আমাদের কোনো সিকিউরিটি সিস্টেম নাই। এই সিকিউরিটি সিস্টেম না, এখানে আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম দিয়ে দেই এবং দরজাটা তখন যদি খোলে তখন আমাদের ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম তথা বায়োমেট্রিক্সের জন্য আমাদের এখানে দরজাতে নিরাপত্তার চাদরে যে তারপর দরজাটি খুলছে, এই জন্য এটাকে বলা যায় বায়োমেট্রিক সিস্টেম শুধু ফিঙ্গারপ্রিন্টের জন্য। আর শুধু দরজার কথা বললে সেটা স্মার্ট হোক, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অথবা চোখ স্ক্যান, ফেস স্ক্যান এইগুলোর কথা আসলে সেটা আমার আসবে বায়োমেট্রিক্স। তাহলে আমি এখানে একটা কথা লিখলাম স্ক্যান, এটা স্ক্যান, এটা সেন্সর, দুটো আলাদা বিষয়। এরপরে আপনাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট আমি আলোচনা পরে আসব, তার আগে করব জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আলোচনা। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা মূলত আমাদের করা হয় সাধারণত, এবং যে জন্য মেনলি করা হয়েছে সেটি হলো উদ্ভিদের জন্য, উদ্ভিদকে উন্নত জাত এবং নতুন জাতের তৈরি করতে, যেটা আমরা হাইব্রিড জাত পেয়ে থাকি, তবে এটি জীবের উপরে করা হচ্ছে। তো আমরা উদ্ভিদ নেই সহজে বলে থাকি, যদি গাছ কলম করা, যদি কোনো গাছ কলম বোঝানো হয় বা একটা গাছ থেকে আর একটা গাছের সিস্টেমেটিক্যালি আলোচনা করে সেটাকে যে উন্নত জাত করা হয় সেটি হলো আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যে প্রযুক্তির মাধ্যমে করা হচ্ছে। তো এখানে যে মূল বিষয়, সেই মূল বিষয়টা একটু পরে। আমার কথা হলো সৃজনশীল উন্নত জাত বা নতুন জাত এরকম কোনো কিছু দেখা গেলে সেটা আমরা বলবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আরও কয়েকটি বিষয় আছে যেটাকে বলা হয় জিন মডিফিকেশন। এখন জিন মডিফিকেশন এরকম যদি কোনো কথাও যদি পান, জিন মডিফিকেশন বা জিন পরিবর্তন বা নতুন জিন সংযোজন, এরকম সংযোজন এইসব কথা যদি পান, সাথে আমি পাশে লিখলাম সংযোজন, এরকম যদি কোনো কথা পান তাহলে অ্যান্সারটি করে দিবেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো আশা করি এইটুকু বুঝছেন। আমি মাঝখানে যে টপিক বাদ দিয়ে রেখে গেছি যেটিকে বলা হয় বায়ো ইনফরমেট্রিক্স, এটি আসলে কি সংক্ষেপে বোঝানোর জন্য আমি একটু আসি। আমরা এখানে বায়োমেট্রিক্স প্রক্রিয়াটি দেখিয়েছিলাম। বায়োমেট্রিক্স প্রক্রিয়া কি হয়, আমাদের ফিঙ্গারপ্রিন্ট, আমরা যদি বায়োমেট্রিক্স প্রক্রিয়া যদি করা হয় তাহলে ফিঙ্গারপ্রিন্ট থেকে ডেটাটা অ্যানালাইসিস করতে হয়। ফার্স্টে ডেটা অ্যানালাইসিস করতে হয়, সেটি যদি ডেটা অ্যানালাইসিস করে যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যদি ম্যাচিং করে তখন আমাদের সেটা হয়। যেমন আমাদের ফোনে ফিঙ্গার লকের কথা যদি আমি বলে থাকি তাহলে আমরা প্রথমে ফিঙ্গার দেই, তারপরে ভিতরে আমাদের বায়োমেট্রিক সিস্টেমের মধ্যে আমাদের একটা প্রক্রিয়া করা হয়, সেটা হলো ডেটা অ্যানালাইসিস এবং প্রসেসিং। সেটা যদি আমাদের ডেটা ম্যাচিং হয় তাহলে ফোন খুলবে, না হলে খুলবে না। তাহলে আমাদের এখানে ডেটা অ্যানালাইসিস করা হচ্ছে। আবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর দিকে যদি আমি তাকাই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ধরুন একটা গাছ খুবই সুন্দর কিন্তু এটা গাছটা বেশি সুন্দর নয় বা বেশি ভালো নয়। এখন এইখান থেকে আমাদের জিন নিয়ে, এইখান থেকেও জিন নিয়ে দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখা হবে যে আমরা এইখানে কি কম বেশ আছে বা কি জন্য এটি ভালো এটি খারাপ। তখন এইখানে আমরা ডেটা অ্যানালাইসিস করা হয়, ডেটা অ্যানালাইসিস করে দেখতেছি আসলে কোনটা কম কোনটা বেশি। যখন আমরা এইখানে কোনো ভালো জিন পাচ্ছি সেই জিনটাকে আমরা সংগ্রহ করে বা সেরকম কোনো ঔষধ তৈরি করে সেটা করতেছি আরেকটা গাছের উপর ইনপুট, তখন সেটা আমাদের ভালো জাতের গাছ হচ্ছে। তো দেখুন এইখানেও ডেটা অ্যানালাইসিস, এখানেও ডেটা অ্যানালাইসিস। এই ডেটা অ্যানালাইসিস বিষয়টা, ডেটা যদি আমাদের অ্যানালাইসিস অথবা আমাদের প্রসেস করা হয়, এই দুইটা ক্ষেত্রে বায়োমেট্রিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং উভয় ক্ষেত্রে ডেটা অ্যানালাইসিস করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে বায়ো ইনফরমেট্রিক্স। আবারও বলতেছি, ডেটা অ্যানালাইসিস করার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এটি যে ল্যাবে করা হয় তাকে বলা হয় ড্রাই ল্যাব, এটি যে ল্যাবে করতে হয় সেটিকে বলা হয় ড্রাই ল্যাব। কারণ শুষ্ক ল্যাব ছাড়া বা পরিষ্কার পরিচ্ছন্ন ল্যাব ছাড়া এটি করা সম্ভব নয়। এবং লাস্টে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ন্যানো টেকনোলজি।
ন্যানো টেকনোলজির মূল যে কাজ, সেই কাজগুলোর মধ্যে কয়েকটি বিষয় রয়েছে। সেটি হলো বড় কিছুকে ছোট কিছুতে তৈরি করা। যেমন একটি পিসি থেকে ল্যাপটপ, পিসিটি বহন করা যায়, কিন্তু পিসি বহন করা যায় না, কারণ সেটি আকারে বড়, ওজনে বড়। সেইটা আমাদের বহন করা যাচ্ছে না এবং ওজনে বেশি। সেই সমস্যা সমাধানের জন্য আমাদের তৈরি করা হলো ল্যাপটপ। ল্যাপটপ কি আমাদের ওজনেও হালকা এবং বহনযোগ্য। তখন কি করা হচ্ছে, ওজনে হালকা এবং বহনযোগ্য, এখন এইটি আমি সব জায়গায় বহন করতে পারতেছি। তো এই পিসিকে, বড় জিনিসকে ছোট জিনিসের যে প্রযুক্তিতে তৈরি করা হয়েছে তাকে বলা হচ্ছে ন্যানো টেকনোলজি। এখন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়টা সাইড নোট আমি রাখতেছি। ন্যানো টেকনোলজি এটি আমাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিভাবে? ধরুন আমাকে সার্জারিতে যে যন্ত্রপাতি ব্যবহার করতে হয়, সেটা ছোট ছোট যন্ত্রপাতি বা আমাদের বড় কাজকে ছোটভাবে করতে হচ্ছে। তো আমাদের এইখানে যে প্রক্রিয়ায় ওই যন্ত্রপাতি তৈরি করা হচ্ছে সেটি একটি ন্যানো টেকনোলজি সিস্টেম। অথবা আমরা অক্সিজেনের কথা যদি বলে থাকি, অক্সিজেনটা কি করতে হচ্ছে, আমাদের বড় একটা এরিয়া থেকে অক্সিজেন সেটা আমাদের ছোট একটা সিলিন্ডারের মধ্যে ভরতে হচ্ছে, তখন সেটা ন্যানো প্রযুক্তির মাধ্যমে ভরতে হচ্ছে। এই যে বিষয়টা, এটা চিকিৎসা ক্ষেত্রে। এরপরে প্যাকেজিং ক্ষেত্রে, প্যাকেজিং বিষয়টা লিখে রাখলাম। প্যাকেজিং ক্ষেত্রে বিষয়টা কি আসলে? আমরা প্যাকেজিং ক্ষেত্রে যে বিষয়টা দেখি, চিপস প্যাকেজিং, চিপসকে আমাদের সংরক্ষণের জন্য, অর্থাৎ সংরক্ষণ যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমি এখানে প্যাকেজিং বোঝাচ্ছি। প্যাকেজিং ক্ষেত্রে বলি, খাবার সংগ্রহের কথা বলি, খাবারের স্বাদ বৃদ্ধি বলি, বা খাবারের স্বাদ অক্ষুণ্ণ বা বজায় রাখার জন্য যে প্রক্রিয়া, সেটাও ন্যানো টেকনোলজির প্রক্রিয়া। ইভেন আমাদের ঔষধ শিল্পে ঔষধ প্যাকেজিংটাও এটা আমাদের ন্যানো প্রযুক্তির মাধ্যমে করতে হয়। আবার আমাদের ঔষধ তৈরি, যেটা ঔষধ প্যাকেজিং আর ঔষধ তৈরি করা হয় আবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। কারণ ঔষধটা কিন্তু আমাদের বিভিন্ন গাছের রস, ছাল, বাকল থেকে তৈরি করা হয়। আয়ুর্বেদিক, সে আয়ুর্বেদিক থেকে মডার্ন সায়েন্সে, মডার্ন মেডিকেল সায়েন্স চলে আসছে, সেখান থেকে বিভিন্ন রসগুলো নিয়ে আমাদের একসাথে একটা ওষুধ তৈরি করছে। ওষুধ তৈরির যে বিষয়, সেখানে আমাদের কাজ করতেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওষুধের প্যাকেজিং বলি, ওষুধ আমাদের যে আদার্স যে প্রসেসিং, সেটা আবার ন্যানো টেকনোলজিতে করতে হচ্ছে। তো আলটিমেটলি আমি সৃজনশীল সম্পর্কে আপনাদের আলোচনা করতেছি। সৃজনশীলের মধ্যে এই কয়টা পার্ট করলে আশা করি এই শর্ট টাইমে অন শর্ট ক্লাসে আপনারা প্রথম অধ্যায়ের উপর একটি সৃজনশীল ইনশাআল্লাহ পাবেন। এবং আশা করতেছি এই একটা সৃজনশীল যদি আপনারা ভালো করে লিখে আসতে পারেন এবং কিছু গুরুত্বপূর্ণ ক খ দেখতে পারেন, আশা করি আপনারা বোর্ডে ভালো করতে পারবেন। তো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ক্লাসটি পছন্দ হলে আপনাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবেন এবং আপনারা আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।